11 বছর পরে আজ গ্রামে ফিরছি। না, গ্রাম বললে ভুল হবে। গ্রামে নয়, আমি আমার বাড়িতে ফিরছি। চোখের কোণটা কি একটু ভিজে গেছে? না, এখন আর চোখে জল আসে না। চোরের মতন আজ 11 বছর ধরে পালিয়ে বেড়াচ্ছি একটা না করা অপরাধের ভার কাঁধে নিয়ে। অপরাধের ওজনটা নেহাত কম নয়। যা আমি করিনি, সেই অপরাধের ভার কাঁধে করে ঘুরে বেড়াতে ঠিক কতটা কষ্ট হয় তা বুঝিয়ে বলা ভীষণ কঠিন। আমি কবি নই, তাই হয়তো কাব্যি করে বলতে পারবো না। তবে কষ্টটা সত্যিই খুব যন্ত্রণাদায়ক। তবে মা বিশ্বাস করে আমাকে, জানে যে আমি দোষী নই, আমি কোনো অপরাধ করতে পারি না। তার চোখে আমি একজন কর্তব্যপরায়ণ ছেলে। কিন্তু আমার গ্রামবাসীর চোখে না, বোধহয় ভুলই বললাম। আমার গ্রাম নয়, আকাইপুর গ্রামের সবার চোখে আমি একজন ফেরারি আসামি, একজন খুনি। আজ থেকে 11 বছর আগের সেই রাতটা আমি হয়তো কোনোদিন ভুলতে পারবো না। ওই রাতটা আমার জীবন থেকে কেড়ে নিয়েছে আমার বাড়ি, আমার গ্রাম, আমার বাবা, আমার পুরোটা জীবন। জানি না, আমি সত্যিই জানি না আর কোনোদিন বুক ফুলিয়ে দিনের আলোতে আমার গ্রামে ঘুরে বেড়াতে পারবো কি না। জানি না আমার মাথায় লেগে থাকা এই খুনির তকমাটা কোনো দিনও আমার জীবন থেকে ঘুচবে কি না। তবে যদি ঘোচেও, তাও হয়তো কোনোদিন ভুলতে পারবো না সেই রাতটার কথা। রাত তখন 10টা বাজে। পরদিন কলেজে প্রথম পরীক্ষা। পড়ছিলাম, এমন সময় আমার এক বন্ধু সুরাজ এসে জানলার পাশে দাঁড়িয়ে আমাকে ডাকলো। বিজয়, এই বিজয়, বল, কি হয়েছে এত রাতে? আর তোর চোখ মুখের এরকম অবস্থা কেন? তাড়াতাড়ি পালা, এখনই। পালাবো? পালাবো মানে? কেন, কি হয়েছে? মিলি খুন হয়েছে। মানে কি বলছিস এসব? ঠিকই বলছি, মিলি খুন হয়েছে। আর ওকে মেরেছে ওদের পাড়ার গুন্ডা বিজুদা। আর পুলিশের কাছে গিয়ে বলেছে তুই মেরেছিস। পুলিশ আসছে, তুই পালা এক্ষুনি। আমিও পাগলের মতন পালিয়ে এসেছিলাম, আর ঠিক সেই সুযোগটাই নিয়েছিল ওই শয়তান বিজু। পুলিশ এসে দেখে আমি বাড়িতে নেই। বাবা মায়ের কাছে জানতে চাইলে তারা বলে জানে না। পরদিন খবরের কাগজে বেরোয় আমি নাকি খুন করে ফেরার হয়েছি। বাবা সে আঘাত সহ্য করতে পারিনি, হার্ট অ্যাটাক করে। আর এদিকে মিলির আসল খুনিরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। বাবার মুখটা এখন ঠিকভাবে মনেও পড়ে না। মিলিকে আমি ভালোবাসতাম, ভীষণ ভালোবাসতাম। সেদিন আমার গ্রাম, আমার বাড়ি, বাবা মায়ের পাশাপাশি আরও একটা জিনিস হারিয়ে ফেলেছি আমি, আমার ভালোবাসা, মিলিকে। ট্রেনটা মাঝের গ্রাম স্টেশনে এসে দাঁড়িয়েছে। আমি যেই কামরায় বসে আছি সেটাতে আমি ছাড়া আর কেউ নেই। গরম লাগছে ভীষণ। মুখ থেকে কালো রুমালটা কি খুলবো? কেউ আবার দেখে চিনে ফেলবে না তো? উঠে দাঁড়িয়ে সাহস করে ট্রেন থেকে নামলাম। অনেকক্ষণ হলো ট্রেনটা দাঁড়িয়ে আছে। একজন লোক এগিয়ে আসছে, আমাকে দেখে বলল, ট্রেন এখন ছাড়বে না। বনগাঁ থেকে ট্রেন এখনো ছাড়েনি, লেট আছে, আধ ঘন্টা পরে ছাড়বে। বলেই লোকটা চলে গেল। তার মানে এখনো 45 মিনিট পরে মাঝের গ্রাম থেকে ট্রেন ছাড়বে। এতক্ষণ ট্রেনের ভেতরে গিয়ে বসে থাকলে ঘুম পেয়ে যাবে। রাতও অনেকটাই হয়েছে। স্টেশনের পাশেই একটা মাঠ। ভাবলাম একটু হেঁটে আসি। হাঁটতে হাঁটতে প্ল্যাটফর্ম থেকে নেমে মাঠটার দিকে এগিয়ে গেলাম। বেশ অন্ধকার মাঠটায়। স্টেশন থেকে সামান্য আলো আসছে। সেই আলো আধারিতে কেমন যেন মায়াবী লাগছে মাঠটাকে। একবার চারপাশে চোখ বুলিয়ে নিলাম। কেমন যেন ভ্যাপসা গরম। মুখের কালো রুমালটা এইবার খুলবো ভাবছি। এমন সময় নজরে পড়ল বেশ কিছুটা দূরে একটা বেঞ্চে কেউ যেন বসে আছে। অন্ধকারে তাকে একটা কালো অবয়ব মনে হচ্ছে। আবার সেই ভয়টা নাড়া দিয়ে উঠল। যদি আমার চেনা কেউ হয়, যদি আমায় চিনে ফেলে। উফ, কতদিন কারোর সাথে কথা বলি না।
মন থেকে অযথা ভয়টা ঝেড়ে ফেলে এগিয়ে গেলাম সেই লোকটার দিকে। এত রাতে আকাইপুর থেকে এত দূরে, এই রাতের বেলা কেই বা আমার চেনা জানা লোক থাকবে? কাছাকাছি গিয়ে ভাবলাম কী বা কথা বলবো। কথা শুরু করার তাগিদে একবার গলা খাকানি দিয়ে বললাম, আজ গরমটা একটু বেশিই পড়েছে, তাই না? লোকটা আমার গলার আওয়াজে চমকে উঠল। তারপর আমার দিকে তাকিয়ে বেশ একটা স্বাভাবিক হয়েই খসখসে গলায় বলল, হ্যাঁ, আজ কদিন ধরে বেশ গরম পড়ছে। বৃষ্টির তো দেখা নেই। তা আপনাকে তো ঠিক চিনলাম না। লোকটার পাশে গিয়ে বসলাম। তার পরনে একটা ধূসর রঙের ফতুয়া আর একটা নোংরা ধুতি, গোলগাল মুখ, মুখে অগোছালো দাড়ি, চোখ দুটো বেশ বড়, তার মধ্যে ছোট ছোট মণি দুটো বড্ড বেমানান লাগছে। বললাম, আমি বাড়ি ফিরছিলাম, আকাইপুরে থাকি। বনগা থেকে ট্রেনটা লেট আছে, ভীষণ গরম লাগছিল, তাই হাঁটতে হাঁটতে এদিকে আসলাম। তা এই গরমে মুখে রুমাল বেঁধে রেখেছেন কেন? খুলে ফেলুন। আমি হাত দিয়ে টেনে রুমালটা খুলে ফেললাম। লোকটা বলল, তা আকাইপুরে কোথায় থাকেন? স্টেশন থেকে 5 মিনিটের হাঁটা পথ। বুঝলাম। তারপর বেশ কিছুক্ষণ আমরা দুজনেই চুপচাপ। কিছুক্ষণ পরে লোকটা আবার বলল, আমায় উঠতে হবে। আপনারও তো ট্রেনের সময় হয়ে গেল মনে হয়। যান, ট্রেন ছেড়ে দিলে এরপরে কিন্তু আর ট্রেন নেই। লোকটা উঠে দাঁড়ালো, আমিও উঠে দাঁড়ালাম। তারপর চলেই যাচ্ছিলাম, হঠাৎ লোকটা বলল, 11 বছর পরে বাড়ি ফিরছেন, মায়ের জন্য কিছু নিয়েছেন? আমি চমকে উঠে পেছন ফিরলাম। কোথায় গেল লোকটা? কেউ তো কোথাও নেই। হঠাৎ একটা অজানা ভয় আমাকে ঘিরে ধরল। না, ধরা পড়ার ভয় নয়, এই ভয়টা অন্য ভয়। আমি আর অপেক্ষা না করে দৌড়লাম স্টেশনের দিকে। এদিকে শুনতে পেলাম রানাঘাট লাইনের ট্রেন ঢুকছে। দৌড়ে গিয়ে ট্রেনে উঠতেই ট্রেনটা একটা লম্বা হুইসেল বাজিয়ে ছেড়ে দিল। এতক্ষণ দৌড়ে হৃৎপিণ্ডটা গলার কাছে চলে এসেছিল। একটু স্বাভাবিক হয়ে পাশে তাকাতেই দেখলাম আমার থেকে কিছুটা দূরে সেই লোকটা বসে আছে। আমি কি ভুল দেখছি? দুটো হাত দিয়ে চোখ মুছে আবার তাকাতেই দেখলাম লোকটা নেই। তারপর সামনে তাকাতেই আমার হৃৎপিণ্ড বরাবর যেন একটা বরফ শীতল স্রোত নেমে গেল। আমার সামনে বসে আছে গোলগাল মুখ, অগোছালো দাড়ি, ধূসর ফতুয়া আর নোংরা ধুতি পরা সেই লোকটা। কে আপনি? কেন আমার পিছু নিয়েছেন? আমি চিনতে পারছিস না বিজয়? নিজের বাবাকে চিনতে পারছিস না? বাবা? হ্যাঁ রে বেটা, আমি তোর বাবা। 11 বছরে নিজের বাবাকে ভুলে গেলি? যদিও তোকে দোষ দেওয়া যায় না, তোর মানসিক অবস্থাও ভালো নেই। বাবা, তুমি? মানে কেন? কি করে? আরে আমি তো সব সময় তোর সাথেই ছিলাম রে পাগল। তোর বাবা আমি। তোকে সমস্ত বিপদ থেকে বাঁচানোর দায়টাও যে আমার। যতদিন না তোকে পুরো সেই অপরাধ থেকে মুক্ত করতে পারছি, ততদিন যে আমারও মুক্তি নেই। কি বলছো বাবা? আর আমার মুক্তি কি করে হবে এসব? আমি আর কোনোদিনও এই যন্ত্রণা থেকে মুক্তি পাবো না। পাবে বিজয়। দেখলাম বাবার ঠিক পাশে একটা অষ্টাদশী তরুণীর মূর্তি ফুটে উঠল। একে আমি চিনি, একে আমি ভালোবাসতাম। মিলি, তুমি? হ্যাঁ, আমি। তোমার আর কোনো ভয় নেই বিজয়। 11 বছর ধরে আমাদের খাটনি বৃথা যায়নি। আমাদের উদ্দেশ্য সফল হয়েছে। মানে? এই 11 বছর ধরে একটা রাতও ওই বিজুকে শান্তিতে ঘুমোতে দিইনি আমরা। সব সময় ভয় দেখিয়েছি। বিজুকে দেখলে এখন আর চিনতেই পারবে না। টানা 11 বছর ধরে শান্তিতে ঘুমাতে না পেরে ওর অবস্থা খারাপ হয়ে গেছে। আর বেশি দিন বাঁচবেও না হয়তো। মৃত্যুর আগে শেষমেশ ওর অপরাধবোধ জেগেছে। আজ বিকেলেই ও থানায় গিয়ে সবটা স্বীকার করেছে। বিজু এখন পুলিশের হেফাজতে। আর তোমার উপর থেকে সমস্ত অভিযোগ পুলিশ খারিজ করেছে বিজয়। তুমি এখন মুক্ত। তোমরা সত্যি বলছো? আমি স্বপ্ন দেখছি না তো? না বিজয়, স্বপ্ন নয়, সত্যি।
সত্যি তুমি মুক্ত, আর এবার আমাদেরও মুক্তি। চলি বিজয়। দাঁড়াও, আবার কি হলো রে? তোমাকে একটা কথা কোনোদিনও বলা হয়নি বাবা। আজ না বললে আর কোনোদিনও হয়তো বলতে পারবো না। আবার কি বলবি? আমি আমি তোমাকে খুব ভালোবাসি বাবা। বাবার চোখের দিকে তাকানোর সাহস হচ্ছিল না, তবুও সাহস করে শেষবারের মতো বাবার মুখটা দেখলাম। বাবার চোখ দুটো ভিজে গেছে। এই জলটা কি দুঃখের নাকি সুখের সেটা বুঝতে পারলাম না। আমার চোখের সামনে হাওয়ায় মিলিয়ে গেল দুটো ছায়া শরীর। ট্রেনটা এসে থামলো আকাইপুর স্টেশনে। ট্রেন থেকে নামতেই একটা লম্বা হুইসেল দিয়ে বনগাঁর দিকে চলে গেল ট্রেনটা। স্টেশন চত্বরটা একেবারে ফাঁকা। আমি ধীর পায়ে বাড়ির দিকে হাঁটা লাগালাম।